মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বৈজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে আজকের আমার 8 নম্বর ক্লাস। আমরা এর আগের ক্লাস অর্থাৎ 7 নম্বর ক্লাসে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে জলপ্রপাত কি, জলপ্রপাত সৃষ্টির কারণ কি এবং জলপ্রপাত কিভাবে পশ্চাদপসরণ ঘটে এবং র্যাপিড কি বা খরস্রোত কি, তার সঙ্গে সঙ্গে ক্যাসকেড কি, ক্যাটারাক্ট কি, প্ল্যাঞ্চ পুল বা প্রপাত কূপ, এই ভূমিরূপগুলো আমরা আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন, পলল ব্যজনী বা অ্যালুভিয়াল ফ্যান, প্লাবন ভূমি বা ফ্ল্যাট প্লেন, স্বাভাবিক বাঁধ বা লিভি, আর নদী চর ও নদীদ্বীপ, এই 5টা ভূমিরূপ আমরা আজকের এই ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে। আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও, তবে তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর এই রকম ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতিতেই কিন্তু দেখা যায়। দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে পার্বত্য প্রবাহ, আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সমভূমি প্রবাহ বা মধ্যগতি, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি। অর্থাৎ এই যে সমভূমি প্রবাহ শুরু হচ্ছে, মানে পর্বতের পাদদেশ থেকে যে সমভূমি প্রবাহ শুরু হচ্ছে, এখান থেকে একদম মোহনা পর্যন্ত এই অঞ্চলের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের নদীর সঞ্চয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হয়। আর তার মধ্যে এই সমভূমি প্রবাহের প্রথমেই পার্বত্য প্রবাহের শেষে এবং সমভূমি প্রবাহের প্রথমেই যে দুটো ভূমিরূপ লক্ষ্য করা যায় সেটা কি না, পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন আর পলল ব্যজনী বা অ্যালুভিয়াল ফ্যান। অর্থাৎ এই দুটো ভূমিরূপ কিন্তু পার্বত্য প্রবাহের শেষে, পর্বতের পাদদেশে এবং সমভূমি প্রবাহের প্রথমেই কিন্তু এই দুটো ভূমিরূপ সৃষ্টি হয়। তোমাদের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন করা হয় যে পার্বত্য প্রবাহ এবং সমভূমি প্রবাহের সংযোগস্থলে কোন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়? উত্তরটা হলে কি হচ্ছে, পলল শঙ্কু বা পলল ব্যজনী। এবারে দেখো, এই পার্বত্য অঞ্চল থেকে নদীটা প্রচন্ড গতিতে আসছে। যখন এই গতিতে আসার পর যখন সমভূমি প্রবাহে নদীটা এসে পৌঁছালো, তখন কি হবে, ভূমির ঢালটা কমে যাচ্ছে। ভূমির ঢাল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর গতিবেগও কমে গেল, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াও কমে গেল। তখন এই নদী যে নুড়ি কাঁকর বালি পলিগুলো ক্ষয় করে নিয়ে আসছিল, এসে কি করবে, পর্বতের পাদদেশে সঞ্চয় ঘটাবে। আর সঞ্চয় ঘটিয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করবে, সেই শঙ্কু আকৃতির ভূমিরূপকেই বলা হবে পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন। তাহলে কি হলো না, পর্বতের পাদদেশে পার্বত্য প্রবাহের শেষে এবং সমভূমি প্রবাহের প্রথমেই নদী বাহিত নুড়ি কাঁকর পলি বালিগুলো এখানে সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হবে পলল শঙ্কু বা অ্যালুভিয়াল কোন। তারপরে কি হবে না, নদীটা যখন এখানে আসবে, নদীটা আসার পরে কি হবে না, নদীটা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাবে। যেহেতু গতিবেগ কমে যাবে তো বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাবে। এই বিভিন্ন শাখায় একটা নদী যখন বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাবে, তখন এই নদীগুলোকে কি নদী বলা হবে না, এই নদীগুলোকে বলা হবে বিনুনি রূপী নদী। দেখো কি বলা হবে না, বিনুনি রূপী নদী। আর একবার বলছি, যখন কোনো একটা নদী এই বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাবে, একটাই বড় নদী যখন বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাবে, তখন ওই নদীগুলোকে বলা হবে বিনুনি রূপী নদী। তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে যে বিনুনি রূপী নদী কোথায় দেখা যায়? উত্তর হবে পলল শঙ্কু বা পলল ব্যজনী অঞ্চলে বিনুনি রূপী নদী দেখতে পাওয়া যায়। এবং বদ্বীপ প্রবাহে অর্থাৎ বদ্বীপ প্রবাহতেও কিন্তু এই বিনুনি রূপী নদী দেখতে পাওয়া যায়। এবারে দেখো, যখন এই পলল শঙ্কুর ওপর থেকে এই নদীগুলো বিভিন্ন শাখায় ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার ফলে এই যে
একটা তিন কণা আকৃতির অর্থাৎ হাত পাখা মানে পাখার মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি করলো তাকেই কিন্তু বলা হবে পলল ব্যজনী বা অ্যালুভিয়াল ফ্যান বা তিন কোণা পাখা আকৃতির ভূমিরূপ। অর্থাৎ তাহলে কি হলো, পলল শঙ্কু আর পলল ব্যজনী কিন্তু এক না, এদের মধ্যে সামান্য পার্থক্য আছে। এই যে নুড়ি কাঁকর বালিগুলো সঞ্চিত হয়ে পর্বতের পাদদেশে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করলো তাকে বলা হবে পলল শঙ্কু। আর পলল শঙ্কু যখন নদী দ্বারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেল, নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তাকে বলা হবে পলল ব্যজনী। হিমালয় পর্বতের পাদদেশে মোটামুটি প্রায় প্রত্যেকটা নদীতেই এই পলল শঙ্কু বা পলল ব্যজনী দেখা যায়। তোমরা এখানে মনে রাখবে, যেখানেই পলল শঙ্কু দেখা যাবে সেখানেই কিন্তু পলল ব্যজনী দেখা যাবে। এবারে আমরা জানবো প্লাবনভূমি বা ফ্ল্যাট প্লেন এবং স্বাভাবিক বাঁধ বা লিভি। নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে যখন সমভূমি প্রবাহে এসে পৌঁছায় তখন ভূমির ঢাল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর গতিবেগ কমে যায়। আর নদীর গতিবেগ কমে যাওয়ার পর কি হয় না, নদী যে নুড়ি কাঁকর পলি বালিগুলো বয়ে নিয়ে আসছিল সেগুলো কি করে, নদী তার তলদেশে আর বইতে না পেরে নদীর তলদেশে সঞ্চিত হয়। আর নদীর তলদেশে সঞ্চিত হওয়ার ফলে সমভূমি প্রবাহে নদীর গভীরতা কমে যায়, অর্থাৎ নদীর নাব্যতা কমে যায়। আর নদীর গভীরতা কমে যাওয়ার ফলে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন নদীর জলের বহন ক্ষমতা কমে যায়। অর্থাৎ বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন নদী তারা অতিরিক্ত জল আর বইতে পারে না, তখন সে কি করে না তার দুকুল প্লাবিত করে। তো দুকুল প্লাবিত হয়, নদীর জল কি হয় না দুদিকে প্লাবিত হয়। দুদিকে প্লাবিত হয়ে কি হয়, দেখো এখানে দেখো এই নদীটা বয়ে আসছে, এখানে যখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে নদী ওই জল আর বইতে না পেরে দুকুলে প্লাবিত হয়, এদিকে প্লাবিত হয় এদিকে প্লাবিত হয়। আর প্লাবিত হওয়ার ফলে যে নুড়ি কাঁকর পলি বালিগুলো নদী বয়ে আনছিল সেগুলো কি করে দুই দিকে মোটামুটি প্রবাহিত হয় বা দুদিকে আস্তে 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 সঞ্চিত হয়। ঠিক আছে, এই সঞ্চিত হওয়ার ফলে নদী প্লাবনের ফলে বন্যার ফলে এই যে সঞ্চয় ঘটছে, এই সঞ্চয়ের ফলে দুদিকে এই যে সমতল ভূমির সৃষ্টি হচ্ছে, এই সমতল ভূমিটাকে আমরা বলবো প্লাবন ভূমি বা ফ্ল্যাট প্লেন। যেহেতু বন্যার ফলে সৃষ্টি হচ্ছে, প্লাবনের ফলে এই দুদিকের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই ভূমিরূপটাকে বলা হবে প্লাবন ভূমি বা ফ্ল্যাট প্লেন। যদি আমরা ভাবি এখানে এখানে কি হবে না, এই দু সাইডে মোটামুটি বন্যার জল দ্বারা, বন্যার জলে যে মিশ্রিত নুড়ি কাঁকর বালিগুলো আছে তার দ্বারা প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছে। এবারে দেখো যখন এই প্লাবন ভূমিটা ঘটলো, এই প্লাবন ভূমির ফলে কি হয় না নদীর দুই পাড়ে, এই পাড় একটা আর এই পাড়, দেখো দুই পাড়েই কিন্তু সব থেকে বেশি নুড়ি কাঁকর পলি বালিগুলো সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে কি হয় না স্বাভাবিকভাবে বাঁধের আকার ধারণ করে। আর এই বাঁধটা যেহেতু স্বাভাবিকভাবে সৃষ্টি হয়, এই কারণেই এই বাঁধটাকেই বলা হবে স্বাভাবিক বাঁধ বা লিভি। তাহলে আমরা জানলাম যে প্লাবন ভূমি যেখানে সৃষ্টি হয় সেখানেই কিন্তু স্বাভাবিক বাঁধ বা লিভি সৃষ্টি হয়। এবারে দেখো এই যে প্লাবন ভূমিটা আমরা পেলাম, এই প্লাবন ভূমির মধ্যে মাঝে মাঝে এরকম বড় বড় আকারের কি হয় না বড় বড় আকারের অগভীর জলাশয় দেখতে পাওয়া যায়। যেই অগভীর জলাশয়গুলোকে বলা হয় হাওর। কি বলা হয়? হাওর বলা হয়। আর ছোট ছোট যে জলাশয় দেখতে পাওয়া যায় ওই জলাশয়গুলোকে বলা হয় বিল। তোমরা কিন্তু মনে রাখবে যে বড় আকারে জলাশয়গুলোকে বলা হবে হাওর আর ছোট আকারে জলাশয়গুলোকে বলা হবে বিল। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে হাওর বা বিল কোথায় অবস্থান করে, না উত্তর হবে প্লাবন ভূমিতে। আর বর্ষাকালে এই হাওর বা বিলগুলোতে জলপূর্ণ থাকে, কিন্তু অন্যান্য সময় জলপূর্ণ নাও থাকতে পারে। এবারে দেখো এই যে আমরা স্বাভাবিক বাঁধটা পেলাম, এই স্বাভাবিক বাঁধটা কখনো কখনো কি হয় বিভিন্ন কারণে জলের স্রোতের জন্য হতে পারে বা অন্য কোনো ধসের কারণে হতে পারে, এই স্বাভাবিক বাঁধটা ধসে যায় বা ফাটল সৃষ্টি হয়। আর ফাটল বা ধসে যাওয়ার ফলে কি হয় না মানে বর্ষাকাল ছাড়া অন্য সময় কি হয় এই নদীর জল এই স্বাভাবিক বাঁধ ভেদ করে এদিকে চলে আসে, এই পার্শ্বে চলে আসে। অর্থাৎ এই পার্শ্বে চলে এসে নদী বাহিত নুড়ি কাঁকর পলি বালিগুলো সঞ্চিত
সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধের পার্শ্ব বরাবর ঢালু স্তূপ গঠন করে, যাকে বলা হয় ঢালু স্তূপ বা ক্রিভেজ প্লাই। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে ঢালু স্তূপ বা ক্রিভেজ প্লাই কোথায় দেখতে পাওয়া যায়? না, স্বাভাবিক বাঁধের পার্শ্ব বরাবর ঢালু স্তূপ বা ক্রিভেজ প্লাই দেখতে পাওয়া যায়। এবারে দেখো, এই যে প্লাবনভূমির উদাহরণ কি বলবো আমরা? না, আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে এইরকম প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। আর আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায় ব্রহ্মপুত্র নদীতে প্রতি বছর কিন্তু বন্যা দেখা দেয়। তবে এই ব্রহ্মপুত্র উপত্যকায় কিন্তু প্লাবনভূমির পাশাপাশি স্বাভাবিক বাঁধও কিন্তু দেখা যায়। এছাড়া নিম্নদের অববাহিকাতেও প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। আর দেখো, স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায় কোথায়? না, আমাদের হুগলি নদীতে, ভাগীরথী হুগলি নদীতে এই স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়। এমনকি নীল নদের ও স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যায়। আর তোমরা মনে রাখবে যে এই প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধ নদীর মধ্য গতিতেও সৃষ্টি হয় এবং বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতিতেও কিন্তু সৃষ্টি হয়। এবারে আমরা জানবো নদী চর ও নদী দ্বীপ। নদী মধ্যগতি বা নিম্ন গতিতে যখন প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ একেবারে কমে যায়, নদী আর ক্ষয় করতে পারে না। নদী যে নুড়ি কাকর পলি বালিগুলো বয়ে আনছিল সেগুলো আর বইতে না পেরে সেগুলো কি হয়? না, নদীর তলদেশে সঞ্চিত হয়। আর নদীর তলদেশে সঞ্চিত হয়ে এইভাবে অন্যান্য অঞ্চল অপেক্ষা নদী উপত্যকার মধ্যে অন্যান্য অঞ্চল অপেক্ষা উঁচু অঞ্চলের সৃষ্টি করে। এটাকেই বলা হবে নদী চর। আর এই নদী চরের উপর যখন আরো দিনের পর দিন নুড়ি কাকর বালি পলিগুলো সঞ্চিত হয়ে সেটা যখন জলের ওপরে উঠে আসবে, নদীর জলের ওপরে উঠে আসবে, তখন তাকে কি বলা হবে? নদী দ্বীপ। অর্থাৎ নদীর জলে যখন নিমজ্জিত থাকে যে চরটা তাকে আমরা বলবো নদী চর। আর ওই চর যখন উচ্চতা বেড়ে গিয়ে জলপৃষ্ঠের উপরে উঠে আসবে তখন তাকে বলা হবে নদী দ্বীপ। দেখো, আমাদের ভারতের ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি হলো এইরকম একটা নদীদ্বীপ। আর এই নদীদ্বীপটা ভারতের তথা এশিয়ার বৃহত্তম নদী গঠিত দ্বীপ। আর দেখো, এই আমাজন নদীর ওপর অবস্থিত ইলহা-দা-মারাজো নদীদ্বীপটা পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ। তোমরা কিন্তু এই দুটো উদাহরণ খুব ভালো করে মনে রাখবে যে এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি আর পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি। আজ আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা কিন্তু আমাদের পাশে থাকো আর আমরা চেষ্টা করছি তোমাদের প্রতিনিয়ত ক্লাস দেওয়ার।